আসসালামু আলাইকুম এভরিওয়ান, যুক্ত আছি সরাসরি বইমেলা থেকে। আমার সাথে আছে শাহ মনিরুজ্জামান ভাইয়া এবং আজ আমরা কথা বলতে চলেছি তার আরো দুটি বই নিয়ে। আজ আমি যে দুটি বই নিয়ে কথা বলবো সেইটির মধ্যে প্রথমটি হচ্ছে কাজী নজরুলের কারাজীবন এবং দ্বিতীয়টি হচ্ছে স্মৃতিকথা, বর্ধমান হাউসে কাজী নজরুল ইসলাম। আমি নিজে থেকে হচ্ছে এই সম্পর্কে বলবো না, লেখক যেহেতু আমাদের সাথেই আছে, আমরা লেখকের কাছ থেকেই দুটি বইয়ের আলাদা আলাদা গল্প শুনতে চাচ্ছি। ভাই, আমরা যদি প্রথমে কথা বলি কাজী নজরুলের কারাজীবন এই বইটি নিয়ে হচ্ছে আপনি কিছু কথা বলেন। কারা বইটা পড়বে, বইয়ের ভিতরের কন্টেন্ট কি ধরনের? কাজী নজরুলের কারাজীবন বইটি কাজী নজরুল ইসলামের যে তার নামে যে 1923 সালে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল, এই মামলায় তার হুগলি জেল, প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল এবং বহরমপুর জেলে তার কারাজীবন অতিবাহিত করেন। এটি একটা রাষ্ট্রদ্রোহ মামলা। এই মামলায় তার 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা লেখার কারণ। এই কবিতাটি ছিল রাজনৈতিক কবিতা। এই কবিতার মাধ্যমে তিনি ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছেন। তৎকালীন আইনে এই স্বাধীনতা চাওয়াটা ছিল ফৌজদারি অপরাধ। এই ইন্ডিয়ান যে পেনাল কোড 1860 সালের 124-এর ধারা, যেটাকে সেডিশন বলা হয়, এই ধারায় তাকে অভিযুক্ত করা হয়। এই ধারাটি এখনো বলবৎ আছে। সমকালেও তৎকালীন সময় যেরকম ছিল এখনো সেই রকম আছে। এই বইটি এখন আমাদের সকলেরই পড়া উচিত, কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা উচিত। আমরা যদি আমাদের নিজেদের ইতিহাস না জানি, না বুঝতে পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, তারা অনেকে ফেসবুক, ইউটিউবের কল্যাণে অনেকে ক্লাসিক যে ইতিহাস, ক্লাসিক যে বইপত্র, সেগুলো থেকে অনেকটা দূরে সরে এসছে। ক্লাসিক বইপত্রগুলো পড়তে হবে। আমরা অল্পতে অনেক কিছু পেতে চাই, কিন্তু আসলে অল্পতে অনেক কিছু পাওয়া যায় না। আমাদেরকে নিষ্ঠার সঙ্গে, অধ্যয়নের সঙ্গে আমাদের ক্লাসিক বই পড়তে হবে। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমাদের ঈদ, রোজা, যে কোনো উৎসবে, বিপ্লব, বিদ্রোহে আমাদের কাজী নজরুলের কাছে যেতে হয়। সুতরাং নজরুলের যে কারাজীবন, এটা আমাদের একটা ইতিহাসের একটা ঐতিহ্যের একটা অংশ। তার এই কারাজীবনটা আমাদের পড়া উচিত। এবং এখানে একটা অধ্যায় আছে নজরুলের কারা সাহিত্য। উনি কারাগারে বসেও অনেক কবিতা, গান এবং প্রবন্ধ লিখেছেন, সেগুলো এই বইটিতে সংকলন করা হয়েছে। আচ্ছা, আমরা তাহলে দ্বিতীয় বইটির দিকে চলে আসি। আমরা যদি অল্প কথায় এই বইটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে ভাইয়া এই বইটা নিয়ে কি বলতে চান আপনি? স্মৃতিকথা বর্ধমান হাউসে কাজী নজরুল। আমরা জানি যে বাংলা একাডেমির প্রাঙ্গণে একটা ঐতিহাসিক বর্ধমান হাউস রয়েছে। এই হাউসটি 1905 কিংবা 1906 সালে এটা নির্মাণ করা হয়। সে সময়কালে যে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ সৃষ্টি হয়েছিল, সেই প্রদেশের শাসন কার্যের এই চালানোর জন্য যারা পার্লামেন্টের সদস্য, তারা কোথায় থাকবেন, সেই দিকে লক্ষ্য রেখে এই ভবনটি নির্মাণ করা হয়। জানা যায় যে ব্রিটিশ শাসন পরিষদে একজন সদস্য স্যার বিজয় চাঁদ মাহাতাব, তার বাড়ি বর্ধমান জেলায়, উনি এই ভবনে থাকতেন বলে এই ভবনটির নাম বর্ধমান হাউস। পরবর্তীকালে এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের আওতাধীন হয় এবং এটি ছাত্রাবাস হিসাবে ব্যবহার হয়। এই ভবনে বাস করতেন কাজী মুতাহার হোসেন। তার অতিথি হিসাবে কাজী নজরুল ইসলাম ঢাকায় এলে এই বর্ধমান হাউসে থাকতেন। এবং সেই সময় ঢাকায় একটি মুসলিম সাহিত্য সমাজ নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তাদের যে বার্ষিক সম্মেলন, এগুলো তিনি উদ্বোধন করতেন। এছাড়াও আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের প্রভোস্ট আর.সি. মজুমদার, তিনি এই বর্ধমান ভবনে বাসকালে তার অতিথি হিসাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। পরবর্তীকালে 47 পরবর্তীকালে এই ভবনটি মুখ্যমন্ত্রী বাসভবন হওয়ায় এই ভবন থেকে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। পরবর্তীকালে ছাত্র জনতার দাবি ছিল যে এই ভবন থেকে যেহেতু উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, সুতরাং এটি হবে বাংলা ভাষার গবেষণাগার। পরবর্তীকালে 1954 সালের যুক্তফ্রন্ট সরকার এলে তাদের যে রাজনৈতিক দফা ছিল, 21 দফার অন্যতম দফা, যে বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণাগার করতে হবে। পরবর্তীকালে 1955 সালে 3রা ডিসেম্বর এই ভবনেই এই বাংলা একাডেমির যাত্রা শুরু হল। তাহলে আমরা দেখতে পাই যে রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এই ভবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভবনের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বর্ধমান হাউস, এগুলো জড়িয়ে আছে গভীর একত্রতায়। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের বীজ নিহিত ছিল এই ভাষা আন্দোলনের মধ্যে। এই ভাষা আন্দোলনের ফসল বাংলা একাডেমি, এই অমর একুশে গ্রন্থমেলা, বাংলা একাডেমির প্রাঙ্গণে নজরুল মঞ্চ এবং এই যে মাসব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা, এগুলো একটির সঙ্গে একটি জড়িয়ে আছে নিবিড় ভাবে। এগুলোই এই বইটিতে পাওয়া যাবে। আচ্ছা, আমরা হচ্ছে যদি বলি এই দুটা বই নিয়ে কথা, বর্তমানে হচ্ছে আপনারা যারা বইমেলায় আসেন, সরাসরি হচ্ছে বাংলা একাডেমির যে গেটটা আছে, সেই গেটটা দিয়ে যদি ঢুকি আমরা ফরওয়ার্ড দিতে, প্রথমেই যে স্টলটা পড়ে, এই স্টলটাতে এই দুটো বই অ্যাভেলেবল আছে, সেখান থেকে কালেক্ট করতে পারবেন। এছাড়া আপনারা সরাসরি রকমারি থেকেও এই বইটি কালেক্ট করতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।